পাড়ার কিছু ছেলে মেয়েদের পরে কলি খুবই অল্প বেতনে। আগে এই কাজটা শখের বশে করতো, তবে এখন যেন এক প্রকার বাধ্য হয়ে করতে হচ্ছে। কেননা খেয়াল করেছে কলির বাবা ইদানিং ওর পড়াশোনা খরচ দিতে ভীষণ অসুবিধা হচ্ছে। শুধু পড়াশোনা না, যাবতীয় খরচ দিতে ভীষণ অসুবিধা হচ্ছে তার। বই, খাতা, কলম যেটাই কেনার টাকা লাগুক না কেন, তিনি যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। এই ছোট ছেলেমেয়েদের দলে অন্তর্ভুক্ত আছে ইমদাদের ছোট ভাই ইকবালও। ইমদাদরা তিন ভাই। ইমদাদ বড়, ওর মেজো ভাই কলিদের সাথেই পড়ে, তবে কলেজ আলাদা। আর ছোট ভাই পড়ে ক্লাস 2-তে। ইকবাল 1 মাস হলো কলির কাছে প্রাইভেট পড়া শুরু করেছে। অবশ্যই এই ব্যাপারটা আখি দায়িত্ব নিয়ে করেছেন। অন্যান্য জায়গার থেকে এই জায়গাটায় কলি বেতনে একটু বেশি পায়। মাসে 1000 টাকা দেয় আখি। আবার আখির এই প্রচেষ্টারও একটা কারণ আছে। ইমদাদ চাপ দিয়েছে ওর মাকে যেন ইকবালকে কলির কাছে পড়তে পাঠায়। শেষে ছেলে জোরাজুরির কাছে আখিকেও হার মানতে হয়েছে। এতদিন ইকবালকে ইমদাদই পড়াতো, তবে এবার ইমদাদের থেকে ছাড়া পেয়ে ইকবালও খুশি। পাশাপাশি বাড়ি হয় কলি সন্ধ্যা 7টার দিকে ইকবালকে পড়াতে আসে। কলির বাবাও এতে তেমন একটা আপত্তি জানায়নি, তার কারণ তার টাকা বেঁচে যাচ্ছে। মেয়ে যদি নিজেই নিজের খরচ চালাতে পারে তবে চালাক না, সমস্যা কি? ইকবালকে পড়াতে খুব বেশি কষ্ট করতে হয় না কলিকে। ছেলেটা অন্যদের সাথে দুষ্টমি করলেও কলির কাছে বেশ ভদ্রই থাকে। তবে আজ ইকবাল একটু দুষ্টুমি করছে, পড়তে চাইছে না। কলি একবার বুঝিয়ে দিলে ইচ্ছে করে বোঝা সত্ত্বেও বারবার বলছে বুঝেনি। ফলে কলিকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। আজ না পড়তে চাইছে, না লিখতে চাইছে। দরজার বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ইমদাদ ইকবালের এসব বেয়াদবি সহ্য করলো। প্রথমে ভেবেছিল কিছু বলবে না, হয়তো একা একাই থেমে যাবে। তবে না, কলি থেকে প্রশ্রয় পেয়ে তো এই ছেলে বেয়াদবি আরো বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে ইমদাদ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। বেচারা ইকবালও খেয়াল করেনি যে দরজায় ইমদাদ দাঁড়িয়ে আছে। যদি খেয়াল করতো তবে অনেকক্ষণ আগেই শান্ত হয়ে যেত। তবে যেহেতু ভুল করেছে তার শাস্তি তো পেতেই হবে ইকবালকে। ফলস্বরূপ শাস্তি হিসেবে ইকবালের ভাগে পড়ল একটা শক্তপোক্ত হাতের থাপ্পড়। চোটটা গালে পড়তে ইকবালের সারা পৃথিবীর যেন ভৌ ভৌ করে ঘুরে উঠল। কলি আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠল। ইকবাল কিছুক্ষণ হাঁ করে ইমদাদের মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে ভ্যাঁ করে কেঁদে দিল। তবে তারপরও ইমদাদের বিন্দুমাত্র মায়া হলো না ছোট ভাইটাকে দেখে। এবার ইকবালের কানটা শক্ত করে ধরে বলল, তোকে বলেছিলাম না কলির কাছে পড়তে হলে চুপচাপ ভদ্রভাবে পড়বি? কথা শুনলি না কেন আমার? আজ রাতে তোর খাওয়া বন্ধ, তোর ঘরে ঘুমানো বন্ধ। সারা রাত উঠোনে ল্যাংটা করে দাঁড়িয়ে রাখবো তোকে। ইকবাল কাঁদতে কাঁদতে নিজের মাকে ডাকলো। কলি তাড়াহুড়ো করে ইকবালকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। তবে ইকবাল কান্না থামছে না। হয়তো ইমদাদের থেকে একটু আদর প্রত্যাশা করছে, তবে সেটা তো সম্ভব না ইমদাদের দ্বারা। এক পর্যায়ে গিয়ে কলি নিজেই রেগে গেল। রাগান্বিত গলা ইমদাদকে উদ্দেশ্য করে বলল, মারলে কেন অযথা ছেলেটাকে? বাচ্চা মানুষ, দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক। তুমি বড় হয়ে তো তোমাকে সামলানো যায় না, ওকে কি সামলাবে? ইমদাদ রাগে কটমট করে বলল, ও বেয়াদবি করেছে সেটা বড় কথা না। বড় কথা হলো আমার কথা অমান্য করলো কেন? পড়া ভুলে গেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি ওকে যেটা শিখিয়ে পাঠিয়েছি সেটা কেন ভুলে যাবে? ওকে আমি বারবার করে বলে পাঠিয়েছি যেন চুপচাপ পড়ে তোর কাছে। তোকে বিরক্ত করলো কেন? আরে সেটা আমি বুঝে নিতাম, আমার অভ্যাস আছে। ইকবাল বাদও আমি আরো কয়েকজন বাচ্চাকে পড়াই, সবাই এমন করে। তাই বলে সবাইকে গিয়ে তুমি মারবে? দরকার পড়লে মারবো। কার কার ছেলেকে পড়াস নাম বলতো আমায়। পাগলামি করো না ইমদাদ ভাই, আদর করো ওকে একটু। ইমদাদ নাকমোচ কুচকে বলল, আমি আদর করবো এই ভেড়াটাকে? অসম্ভব। পুরুষ মানুষ এভাবে কাঁধে কখনো দেখেছিস? ও যদি সত্যিকারের পুরুষ মানুষ হতো আমার হাতে একটা চর খেয়ে উল্টো আমাকে আরেকটা চর মারার জন্য তেড়ে আসতো। কোলে বিস্ময় ভরা গলায় বলল, তোমার মাথা ঠিক আছে? ও একটা বাচ্চা, তোমার মতন দামড়া না। পালায় পালায় বলছি ওকে আদর করো ইমদাদ ভাই, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ইমদাদ ভ্রু কুচকে বলল, তুই আমায় হুমকি দিচ্ছিস? তোর মনে হয় তোর মতন এই 2 ইঞ্চির একটা মেয়েকে দেখে ইমদাদ ভয় পাবে? অনুরোধ করলে তাও একবার ভেবে দেখতাম, কিন্তু তুই ইমদাদকে আদেশ করছিস। বেশ, শুনবে না তো আমার কথা? ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না ইকবালকে পড়াতে। আমার জন্যই তো ইকবাল আজ মার খেলো, তবে আর আমি আসবো না। আর শুধু এই বাড়িতে কেন, রানীকে কল করে বলবো যেন আমাকে নিয়ে যায়। আমি মামা বাড়ি চলে যাব। আমার জন্য সবসময় সব জায়গাতে ঝামেলা হয়, এই পাড়াতেই থাকবো না আমি। দেখি কি করে আর ঝামেলা হয় কলির জন্য। মুহূর্তের মাঝে ইমদাদের মুখটা কেমন যেন চুপসে গেল। এটা তো ভাবেনি এটা হবে, সেটা তো জানতো না। কলি আসবে না কেন? তাছাড়া চলে যাবে মানেটা কি? ইমদাদ থাকবে কি করে? ইমদাদ আগে কিছু বলতে পারলো না কলিকে, তার আগে সেখানে আঁখি এলো। ছেলেকে এভাবে কাঁদতে দেখে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে ছেলেকে কাছে ডাকলেন। ইকবাল ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে নালিশ করে বলল, ভাইয়া মেরেছে আম্মু। ছেলে মুখ থেকে কথাটা শুনতে আঁখি ইমদাদের দিকে চোখ গরম করে তাকিয়ে বললে, মেরেছিস কেন ওকে? তোকে আমি বলেছি না ওর গায়ে হাত তুলবি না? বেশি বড় হয়ে গিয়েছিস? ইমদাদের কানে গেল না আখির বলা কথাগুলো। ওর মাথায় তখনও ঘুরছে কলির বলা কথাগুলো। কলি কি তবে সত্যি চলে যাবে?
ওর কথা শুনে তো মনে হলো না মজা করছে। ইমদাদের এসব ভাবনার মাঝে কলি আখিকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমি কাল থেকে আর ইকবালকে পড়াতে আসবো না। ও মা, সে কি কথা, পড়াবে না কেন? ও বেশি দুষ্টামি করেছে। না আন্টি, তেমন কোনো ব্যাপার না, ইকবাল খুবই ভালো। আসলে আমি আমার মামা বাড়ি চলে যাব, আমি পাড়াতে থাকবো না। আমার জন্য সবার জীবন অশান্তি হয়, আজ আমার জন্য ইকবালও মার খেলো। আখি যেন কিছু একটা আন্দাজ করতে পারলেন কলির কথা শুনে ইকবালকে একটু আদর করে বুঝে ঘর থেকে পাঠিয়ে দিলেন। ইকবাল সেখান থেকে চলে যেতেই গম্ভীর গলা ইমদাদকে উদ্দেশ্য করে বলে, ইমদাদ কি করেছিস তুই? ইমদাদকে উত্তর দিতে না দিয়ে কলি নিজেই বলল, ইমদাদ ভাই কিছু করেনি আন্টি, আমি কারো উপর রাগ কিংবা অভিমান থেকে তোমার এই কথাটা বলিনি। আমি সত্যি চলে যাব পাড়া ছেড়ে। এই পাড়াটা আমার কাছে এখন বিষাক্ত লাগে। আমার কোনো আপন মানুষ নেই এখানে, কেউ নেই আমার। এতক্ষণ চুপ ছিল ইমদাদ, তবে কলির এই কথাটা ভীষণ অপছন্দ হলো। চোখ দুটো রাগে জলজল করে উঠল। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, কলিকে উদ্দেশ্য করে, কথাটা ভেবে বললি তো কলি? কোনো আপন মানুষ নেই এখানে তোর? কলি কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই বলল, নেই, কেউ নেই। এক মা ছিল, সেই মাও নেই এখন আর। শেষবারের মতন বলছি, ভেবে বলছিস তো কথাটা? ওর মাসুল দিতে হবে কিন্তু তোকে, আমায় রাখাস না। তুই পাড়াচা হওয়ার আগে আমি কিন্তু এই শহর থেকে উদা হয়ে যাব। ইমদাদের মুখ থেকে এমন কথাটা শুনে আঁতকে উঠলেন আঁখি। একই তো ছেলের এমন কথায় ভয় পেলে, তার উপর আবার ওনার স্বামীর ঘরে ফেরার সময় হয়ে গেছে। একই তো ইকবালকে কলি প্রাইভেট পড়াবে, এই ব্যাপারটা অনেক কষ্টে স্বামীকে রাজি করিয়েছেন। তার উপর যদি উনি এখন বাড়ি ফিরে দেখেন যে ইমদাদ আর কলি একই ঘরে, তাও এভাবে ঝগড়া কষে ভীষণ রেগে যাবেন স্ত্রীর উপরে। কলি তো এই বাড়িতে আসা বন্ধ করবেনই করবেন, সেই সাথে বাড়িতে একটা তুমুল ঝড় উঠবে। আগে দুজনকে থামিয়ে দিয়ে বললেন, ইমদাদ চুপ কর তুই। আর কলি তোকে বলছি, এই ছোট ছোট কথা নিয়ে এত ঝগড়াঝাটি করতে নেই। আর মামার বাড়িতে যে যাবি বলছিস, তোর মামির অত্যাচারে ওখানে টিকতে পারবি? মনে নেই কিভাবে ভরা সবার মাঝে তোকে নিয়ে যেতে অস্বীকার করলো? তো নানির বয়স হয়েছে, কদিন বেঁচে থাকবে সেটাও জানি না। ভুল সিদ্ধান্ত নিস না ঝোঁকের মাথায়। কলি মলিন হেসে বলল, তোমার কি মনে হয় আমি এখানে খুব ভালো আছি? এখানে দুটো কথা শুনতে হচ্ছে, ওখানে গেলে না হয় চারটে কথা শুনতে হবে। কলি বোধহয় আরো কিছু বলতো, তবে তার আগে ইমদাদ ওকে থামে দিয়ে আখিকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে তোমার এত ভাবার কি আছে মা? শুনলে না, ওর এখানে আপন কেউ নেই, ওর নিজেরটা নিজেকে ভাবতে দাও। আখি চোখ গরম করে ইমদাদের দিকে তাকাতেই ইমদাদ আপাতত থামলো কিছু সময়ের জন্য। আগে যেতে বলল ইমদাদকে ঘর থেকে, তবে ইমদাদ গেল না। মুখের উপর বলল না যে যাবে না, চুপচাপ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আখি এবারে কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বুঝিয়ে বললেন, শুন মা, যেমনই হোক তাও করিম ভাই তোর বাবা, এখন হয়তো একটু অবহেলা করছে, তবে তুই তো ওনার মেয়ে, ভালো ঠিকই বাসেন। যেমনই হোক তোর বাবা তাও তোকে 3 বেলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে। মামা মামা কি আর সেসব করবে মা? ভুল সিদ্ধান্ত নিস না। আর তাছাড়া তুই তো বড় হয়ে গিয়েছিস, বাপের বাড়িতে আর কদিনই বা থাকবে। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিলেই তো একটা শান্তির সংসার পাবি তুই। অনাকাঙ্ক্ষিত ভাবে এই কথাটা শুনলেই কলি কেন যেন আর চোখে একবার ইমদাদের দিকে তাকালো। তবে অবাক করার বিষয় হলো ইমদাদও কলির দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতে মুহূর্তের মাঝে আবার দুজনের নিজেদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। ব্যাপারটা আঁখিও খেয়াল করলে, তবে তিনি সেটা দুজনকে বুঝতে দিলেন না। একটু ব্যস্ত ভঙ্গিতে ইমদাদকে উদ্দেশ্য করে বললেন, ইমদাদ যা তো মোড়ের দোকান থেকে 1 প্যাকেট লবণ নিয়ে আয়, রান্না আটকে আছে লবণের জন্য। তোর বাবা কখন আসবে কে জানে। ইমদাদ কেন জানে আপত্তি করলো না, যেতে যেতে বলল, তুমি আমার মা, তোমার ষড়যন্ত্র আমি খুব ভালো করেই বুঝি। কথাটা বলে ইমদাদ চলে গেল। আঁকি কলিকে বিছানার উপর বসিয়ে বললেন, গরম ভাত আর গরু মাংস রান্না করেছি, একটু খেয়ে যা। বাড়িতে যে ঠিকঠাক খেতে পারিস না সেসব তো জানি, তোকে 3 বেলা ডেকে যে খাওয়াতেও পারি না মা। তোর বাবা অশান্তি করবে তোর সাথে, সেই ভয়। কথাটা বলে আখি সেখান থেকে চলে যেতে ধরলে কলি কি ভেবে যেন ওনার হাত টেনে ধরলো। আখি থেমে গেলেন। কলি বেশ অদ্ভুত দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আমার কেন যেন মনে হয় আমার জন্য তোমার এই আদরের ভান্ডার একদিন ফুরিয়ে যাবে। আমার কেন যেন মনে হয় আমাদের এই মিষ্টি সম্পর্কটা একদিন নষ্ট হয়ে যাবে। কলির এই আশঙ্কার কারণটা আখি বুঝতে পারলেন হয়তো। আলতো এসে বলেন, আমাকে অমন মানুষ ভাবিস না কলি, যে একটা অসহায় মেয়ে আমার বাড়িতে আশ্রয় চাইলে আমি তাকে অপমান করে তাড়িয়ে দেব। তবে আমার ভয় অন্য জায়গায়। এই বাড়িতে যে আমার সিদ্ধান্তে সবকিছু হয় না। ইমদাদের বাবাকে সামলানো যে আমার পক্ষে সম্ভব না রে মা। ইমদাদের বাড়ি থেকে বের হতে কলি দেখলো গেটের কাছে ইমদাদ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মাঝে হঠাৎ করে ইমদাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতন চমকে উঠলো কলি। আতঙ্কিত গলায় বলল, এভাবে কে দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে? ইমদাদ সহজ সাবলীল ভঙ্গিতে বলল, ইমদাদ দাঁড়িয়ে থাকে। কলি কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, তোমার নাম আমি জানি, নিজের নাম এতবার করে বলার কোনো দরকার নেই। ইমদাদ দু কদম কলির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, খুব সাহস বেড়ে গিয়েছে তোর, এত তেজ এলো কোত্থেকে? বেলায় কি আমার স্বীকারোক্তি একটু বেশি হয়ে গিয়েছিল
এজন্য এত সাহস বেড়ে গেছে? ইমদাদের কথার ইঙ্গিত কলি বুঝো না বুঝার ভান করে বলল, কিসের স্বীকারোক্তি? তুমি তো কিছু বলনি তেমন মেলায়, নাকি বলেছিলে কিছু যা আমি বুঝিনি? সত্যি কিছু বুঝিসনি? না তো, বুঝবি কি করে? আমি তো কিছু বুঝাইনি। যাই হোক, কাল ঠিক সময় চলে আসবি। 1 মিনিটও দেরি হলে কিন্তু টাকা কাটবো। আমি আন্টির সাথে কথা বলে নিব। কথাটা বলে কলি চলে যেতে নিলে ইমদাদ ওর হাত টেনে ধরল। কলি আতঙ্কিত গলায় বলল, হাত ধরেছ কেন? কেউ দেখে ফেলবে। বাবার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, যদি এভাবে দেখে আমি শেষ। ইমদাদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তো বাপের শরীরে ভয় আছে, জানে তো কিছু হলে এই পাড়ায় তো দূরে থাক, এই দুনিয়ায় টাকা মুশকিল হয়ে যাবে। তারপরে যদি কলিজা খুব বেশি বড় হয়ে যায়, একবার না হয় তোর বাপকে বলিস যে পাড়াতে তোর একটা নিজের মানুষ আছে, তোর ইমদাদ ভাই আছে। ইমদাদের চোখে চোখ পড়তে কলি যেন এক অদ্ভুত ঘোরের মাঝে চলে গেল। দৃষ্টি সরাতে ইচ্ছে করলো না, ইচ্ছে করলে এভাবে তাকিয়ে থাকতে। আনমনে বলে উঠল, সত্যি তুমি আমার নিজের মানুষ ইমদাদ ভাই? আমার নিজের অবস্থানটাই যে শক্তপোক্ত না রে কলি, নয়তো তোর এই প্রশ্নের উত্তরটা মুখে না দিয়ে কাজ করে দেখাতাম। আমাকে একটু সময় দে, একটু ধৈর্য ধর, একটু কষ্টগুলো সহ্য করে নে। তুই দেখিস আমি প্রমাণ করে দেব যে আমি তোর নিজের মানুষ। কতটা অপেক্ষা করাবে? কলি প্রশ্নের উত্তর না দে ইমদাদ পাল্টা প্রশ্ন করলো, আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবি তুই? কলি নির্দ্বিধায় নিঃসংকোচে উত্তর দিল, সারা জীবন। ভেবেচিন্তে বললি তো? একবার যদি নিজেকে ইমদাদের নামে করে দিস, তবে কিন্তু সারা জীবন ইমদাদের হয়েই থাকতে হবে। পারবি তো সারা জীবন আমার হয়ে থাকতে? তুমি আমাকে আগলে রাখার জন্য সারা জীবন থাকবে তো? আমি কোথায় যাব? আমি সারা জীবন তোর আশেপাশেই থাকবো। হয়তো কখনো দূরত্ব থাকবে, তবে তুই অনুভব করে নিস আমায়। সবসময় একটা কথা মাথায় রাখবি, ইমদাদ যেখানেই থাকুক না কেন, ইমদাদের মনটা সবসময় কলির কাছেই থাকবে। তবে আমিও কথা দিলাম সারা জীবন তোমার হয়ে থাকবো। তোমার যতদিন ইচ্ছে আমায় অপেক্ষা করিও, তবে অপেক্ষার ফলটা যেন মিষ্টি হয় ইমদাদ ভাই। আমায় যেন শূন্য হাতে ফিরিয়ে দিও না তুমি। ইমদাদ সযত্নে কলির কপালে পরে থাকা চুলগুলো কানে পিঠে গুজে দিয়ে বলল, হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা উজাড় করে দিলাম তোকে, তবে শূন্য হলে কি করে তুই? তো দু হাত তো আমি এখনই পূর্ণ করে দিয়েছি। আর এই অপেক্ষার ফল তো সেদিনই মিষ্টি হবে, যেদিন তোর এই নরম ঠোঁটের স্পর্শে আমার এই সিগারেটে পোড়া কালো ঠোঁট পাবে। সকালে নাস্তা শেষে ইমদাদ কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডাইনিং রুম পেরিয়ে সদর দরজা দিয়ে ঘর থেকে বেরোতে হয়। ডাইনিং রুমে তখন সকালে নাস্তা করছে ইমদাদের বাবা ফরিদ সাহেব। ইমদাদ চলে যেতে ধরলে উনি খাওয়া থামিয়ে গম্ভীর গলা ইমদাদকে একবার নাম ধরে ডাকলেন, ইমদাদ। দাঁড়ালো ইমদাদ। ফরিদ সাহেবের গম্ভীর কণ্ঠস্বরটা শুনে ইমদাদ যেন কিছু একটা আন্দাজ করতে পারলো। ওর মন বলল যে শুধু শুধু ওকে থামানো হয়নি, নিচে এমন কোনো কথা এখন বলা হবে যেটা ইমদাদের মোটে পছন্দ হবে না। তবে তারপর আন্দাজে বসে ইমদাদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক ভঙ্গিতে ফরিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, জি বাবা বলো। ফরিদ সাহেবের খাওয়া শেষ। প্লেটে হাত দিয়ে চেয়ার থেকে উঠে চেয়ারে হাতলের সাথে রাখা গামছায় মুখ মুছে ইমদাদকে উদ্দেশ্য করে বললেন, মানুষের জীবনে ব্যর্থ আসবে, এটাই স্বাভাবিক। তাই বলে সেই ব্যর্থতাকে ধরে বসে থাকলেই তো আমাদের চলবে না, তাই না? ইমদাদ বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি তো সেই ব্যর্থতা ধরে বসেনি, পড়াশোনা করছি তো আমি। এমনটা তো নয়, ব্যর্থতা ধরে বসে থেকে পড়াশোনা একেবারের জন্য ছেড়ে দিয়ে তোমার থেকে রিক্সা কিনে নিয়ে রিক্সা চালাচ্ছি। ছেলের কথায় ভীষণ অসন্তুষ্ট হলেন ফরিদ সাহেব। তবে তিনি ধৈর্য ধরলেন, নিজের রাগ সংবরণ করলেন। কেননা তিনি জানেন এখন যদি তিনি রাগারাগি করে, তবে তার ছেলে তার কোনো কথা না শুনে সোজা বেরিয়ে যাবে। আর সেই ছেলে কখন ঘরে ফিরবে তার কোনো ঠিক নেই। আমি চাই আমার ছেলের স্বপ্ন পূরণ হোক। যতদিন আমি বেঁচে আছি সে দায়িত্ব তো আমারই। আমি চাই না আমার ছেলে জীবন এমন কিছু করুক যেটা সে করতে চায় না। তাই আমি ঠিক করেছি তোমাকে বেসরকারি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করাবো ঢাকায়। সে অনেক খরচের ব্যাপার বাবা। আমি চাই না আমার পেছনে অযথা এত টাকা নষ্ট হোক। আমি এখানে বেশ আছি। ফরিদ সাহেব এবার একটু গম্ভীর গলায় বললেন, তুমি বেশ আছো বললেই তো হবে না। আমি চাই না তুমি আর এখানে থেকে পড়াশোনা করো। খুব শীঘ্রই ঢাকার কোনো একটা ভালো ভার্সিটিতে তোমার পড়াশোনার ব্যবস্থা করব। ওখানে তোমার চাচা থাকে, চাচার বাসায় থেকে পড়াশোনা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এখানে থাকবে না। ইমদাদের কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো ফরিদ সাহেবের শেষোক্ত লাইনটা শুনে। এখানে কেন থাকা যাবে না? কি হবে এখানে থাকলে? এই প্রশ্নগুলো বারবার ইমদাদের মাথায় ঘুরতে থাকলো। তবে কি ফরিদ সাহেব হঠাৎ করে ও ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটা বলা স্বাভাবিক না? তিনি কি বিশেষ কোনো কারণে আজ হঠাৎ করে এই কথাগুলো বললেন? এর আগেও এই কথাগুলো উঠেছে। ফরিদ সাহেব আগে থেকে ইমদাদকে বেসরকারি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়াতে চেয়েছিলেন, তবে ইমদাদ রাজি হয়নি। আর না তিনি কখনো জোর করেছেন, এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন। তবে আজ হঠাৎ করে কি হলো? সন্দেহের দৃষ্টিতে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি এখানে থাকলে কি সমস্যা? এতদিন তো কোনো সমস্যা হয়নি, তবে আজ হঠাৎ করে সমস্যা উদয় ঘটলো কেন? আমি বলছি তাই। আমার কথাই কি তোমার জন্য যথেষ্ট না? তুমি জানো বাবা যথেষ্ট না, অন্তত এই ব্যাপারটা যথেষ্ট না। আমার যথাযথ কারণ দেখাতে হবে।
আর শুধু কারণ দেখালে হবে না, সেই কারণে ভালো দিক খারাপ দিক সবটাই আমায় বোঝাতে হবে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্তটা আমি নেব, যেহেতু জীবনটা আমার। এতক্ষণে নিয়ন্ত্রণ করা রাগটা ফরিদ সাহেব এবারে আর নিয়ন্ত্রণ করতে পারলো না। রাগে গর্জে উঠে বলেন, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমার। মগের মুলুক পেয়েছো, হয় আমার কথা মতো চলবে, নয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বাড়ি থেকে এত চেঁচামেচি আওয়াজ পেয়ে আগে ছুটে এলেন। ছেলের সাথে স্বামীকে এভাবে রেগে কথা বলতে দেখে আতঙ্কিত গলায় বললেন, কি হয়েছে, রাগারাগি করছো কেন? ফরিদ সাহেব পুনরায় রাগান্বিত গলায় বললেন, সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কেমন ছেলে মানুষ করেছো দেখো। ও বলে ও জীবন ও সিদ্ধান্ত মোতাবেক চলবে, আমার কোনো মূল্য নেই। ইমদাদ যথাসম্ভব শান্ত গলায় বলল, তোমার যা বলার আমায় বলো বাবা, মাকে কিছু বলো না। কথা হচ্ছে আমার আর তোমার মাঝে অযথা মাকে দোষারোপ করছো কেন? তোমার মাকেই তো দোষারোপ করতে হবে। ছেলেদের কেমন শিক্ষা দিয়েছে সেটা জানাতে হবে না? আবার একা মায়ের শিক্ষার দোষ দিচ্ছ কেন? মায়ের শিক্ষার প্রতি যখন ভরসা ছিল না, তবে তুমি কোথায় ছিলে? আকে এবার ধমক দিয়ে ছেলেকে থামিয়ে দিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, হয়েছেটা কি সেটা আমায় বলবে। দোষারোপ পরেও করা যাবে, কিন্তু কি কারণে দোষারোপ করছো সেটা আগে জানাও। তোমার ছেলেকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দাও, ওর আর এখানে থাকা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ও চাচার কাছে পাঠিয়ে দেব, ওখানে থেকেই পড়াশোনা করবে। আখি নিজেও একটু চমকে উঠে বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কই আমায় তো কিছু জানাওনি তুমি। ফরিদ সাহেবকে খেকে উঠে বললেন, সবকিছু তোমায় জানিয়ে করতে হবে। এখন কি তোমার আর তোমার ছেলের সিদ্ধান্ত মতো আমি চলবো? বলে যেও না তোমরা আমার টাকায় চলো, আমার বাড়িতে থাকো, তাই তোমরা আমার সিদ্ধান্ত মতো চলবে, আমি তোমাদের সিদ্ধান্ত মতো চলবো না। কথাটা বলে ফরিদ সাহেব নিজের ঘরে চলে গেলেন। উনি সেখান থেকে চলে যেতে ইমদাদ কিঞ্চিত রাগে গলা আখিকে উদ্দেশ্য করে বলল, বাবা হঠাৎ করে কি হলো মা? নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না? সেটা তুমি জানো? আখি আমতা আমতা করে বলল, না আমি জানি না। তাহলে তোতলাচ্ছ কেন? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো তো কি হয়েছে? হঠাৎ করে আগুনটা লাগালো কে? তোর বাবা বোধহয় কাল রাতে কলির সাথে তোকে দেখেছিল বাইরে কথা বলতে। কলি বাড়ি থেকে বের হওয়ার পর তোরা কথা বলেছিলি কি? ইমদাদ মনে করার চেষ্টা করে বলল, হ্যাঁ কথা বলেছিলাম, কিন্তু বাবা তো ছিল না তখন। ছিল, তুই টের পাসনি। রাতে এই নিয়ে আমায় অনেক কথা শুনিয়েছে। সে সাথে বলে দিয়েছে যেন কলি আর এই বাড়িতে না আসে ইকবালকে পড়ানোর জন্য। তোকে এই ব্যাপারে কিছু বলেনি কেন না জানে সরাসরি বলে তোকে থামাতে পারবে না, সেজন্য এই রাস্তা বেছে নিয়েছে। ইমদাদ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। আপন মনে কিছুক্ষণ কি যেন ভাবলো। ছেলে থেকে কোনো উত্তর না পেয়ে আগে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি ভাবছিস? কিছু না, তুমি যাও কাজ করো। কথাটা বলে ইমদাদ চলে যেতে ধরলে আকে হাত টেনে ধরে চিন্তিত গলায় বললে, তুই কি ভাবলে? সত্যি করে আমায় বল, তোর মাথায় কি চলছে? আমাকে আর কথা শোনাস না বাবা। ইমদাদ আলতো হেসে নিজের মাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে তোমায় কে কথা শোনাবে? আমি যা করবো ভেবেই করব। ইমদাদ চলে যেতে নিয়ে আবারও থেমে গেল। আবার আখি দিকে এগিয়ে এলো। আশপাশটা একবার ভালোভাবে দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই। তারপরে ধীর গলা আখিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মা, কলিকে তোমার পছন্দ? ইমদাদের মুখ থেকে হঠাৎ এমন প্রশ্ন শুনে আখি একটু চমকালো। তিনি পাল্টা প্রশ্ন করলেন, হঠাৎ এই প্রশ্ন কেন? তুমি বলো না কলিকে তোমার পছন্দ। কেমন পছন্দের কথা বলছিস? মানে ধরো, এমনি পছন্দের কথা বলছি না। ও তো ভালো মেয়ে, এমনিতে তো পছন্দ হবেই। মানে ও যদি এই বাড়িতে আসে, আমাদের সবার সাথে থাকে, তাহলে তোমার আপত্তি আছে? আগে ভ্রু কুঁচকে বললেন, ও পরের বাড়ির মেয়ে অযথা আমাদের সাথে থাকতে যাবে কেন? ওর বাবাই না থাকতে দিল নাকি? ইমদাদ এক হাতে মাথা চুলকে বলল, আরে অযথা কেন থাকবে, কারণই থাকবে, সেই ব্যবস্থা আমি করব। তুমি বলো না তোমার সমস্যা নেই তো? ছেলে কথার ইঙ্গিত আখি এবারে খুব ভালোভাবে বুঝতে পারলেন। এমনটা নয় যে তার আপত্তি আছে, এমনটাও নয় যে তিনি এক বাক্যে মত দিয়ে দিতে পাচ্ছেন। কেননা ইমদাদের এই সিদ্ধান্তের কারণে বাড়িতে যে কতটা অশান্তি হবে সেটা তিনি খুব ভালোভাবে আন্দাজ করতে পারছেন। আর তিনি এ ব্যাপারে নিশ্চিত যে ফরিদ সাহেব কখনই মানবে না। আর কলি পরিবারের কথা না হয় বাদই দিল। ছেলে প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে ছেলেকে সাবধান করে দিয়ে বললেন, অযথা সংসারে আগুন লাগানোর কথা ভাবিস না। মেয়েটাকে শান্তি দিতে চেয়ে সারা জীবনের জন্য অশান্তির মাঝে এনে ফেলিস না। তোমার ছেলে এমনটা করবে, যা কিছু করলে জীবন অশান্তি তৈরি করবে, সেসব কিছুর থেকে আমি ওকে দূরে রাখবো মা। আমি ওর জীবনে অশান্তির কারণ কখনই হব না। কলেজ যাওয়ার পথে কলির আজ দেখা হলো ইমদাদের মেজো ভাই ইমাদের সাথে। ইমাদের সাথে খুব বেশি কথা হয় না কলির। ওই মাঝে মাঝে পড়া নিয়ে যা একটু কথা হয়, এর বাইরে আর তেমন কোনো কথা হয় না। ইমদাদ পছন্দ করে না যে কলি ইমাদের সাথে কথা বলো। ইমাদও কখনো সেভাবে নিজ থেকে কলির সাথে এগিয়ে এসে কথা বলে না। তবে আজ কি হলো কে জানে। হঠাৎ করে এসে কিসব পড়াশোনা আলোচনা শুরু করলো। কলি মনে হলো এই আলোচনাগুলো করার কোনো প্রয়োজন নেই, তবে তারপরে ইমাদ ইচ্ছে করে আলোচনাগুলো করছে। এক পর্যায়ে গিয়ে কলি এটাও বুঝতে পারলো যে ইমাদের মনোযোগ এই পড়াশোনা আলোচনা থেকেও বেশি কলির পাশে থাকা মাইশার উপর। কিছু একটা যেন আন্দাজ করতে পারলো কলি, তবে নিশ্চিত না। যার পথে আগে কলিদের কলেজ,
তারপর ইমাদের কলেজ। কলেজের কাছাকাছি আসতেই মাইশা কলেজের ভিতরে চলে গেল। ওর পিছন পিছন কলি ইমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে ধরলে ইমাদ ওকে দাঁড় করালো। অপেক্ষা করলো মাইশা চলে যাওয়ার। মাইশা খেয়ালই করলো না যে কলির পিছনে আসছে না, নিজে চলে গেল ভিতরে। কলি পশ্চাৎ গলা জিজ্ঞেস করলো, কিছু বলবে? ইমাদ যেন একটু কেঁপে উঠলো, তবে খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল কলি। কলি একটু ব্যস্ততা দেখে বলল, তাড়াতাড়ি বলো, ক্লাস শুরু হয়ে যাবে। কলেজে গেট বন্ধ করে দিলে আর ঢুকতে পারবো না। ইমাদ খুব চেষ্টা করলো তাড়াতাড়ি কথাটা বলার, তবে ঠিক বলতে পারলো না, অস্বস্তি হচ্ছে। কথাটা মুখে এসেও কেন যেন আটকে যাচ্ছে। কিছুক্ষণের প্রচেষ্টা পর অস্বস্তি মাখানো গলাতে বলল, ভাইয়াকে বলো না এই কথাটা কেমন। কথাটা শুধু তোমার আর আমার মাঝে থাক আপাতত। ভাইয়া জানলে বকাবকি করতে পারে। কি এমন কথা? আসলে বলেছিলাম যে মাসের নাম্বারটা পাওয়া যাবে। কলি যা সন্দেহ করেছিল ঠিক তাই হলো। কলি মন বলছিল যে এই কথাটাই বলবে ইমাদ, কেননা হাঁটার সময় আজ চোখে বারবার ইমাদের মাইশার দিকে তাকানোটা মাইশা লক্ষ্য না করলেও কলি বেশ ভালোভাবে লক্ষ্য করেছিল। আর ইমাদের দৃষ্টিটা মোটা স্বাভাবিক ছিল না, সেটা কলি বুঝতে পেরেছিল। তবে ইমাদকে বুঝতে দিল না যে কলি এত কিছু বুঝে গেছে। না বোঝা ভান করে পশ্চাৎ গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ মাইশার নাম্বারে কি দরকার? আর কিছু বলা থাকলে একটু আগে তো সাথেই ছিল, তখন বলে দিতে পারতে। না, আসলে সামনাসামনি ওর সাথে কথা বলতে একটু ভয় লাগে, তাই ভাবলাম ফোনে কথা বলবো, দরকার ছিল। ভয় যখন লাগে তাহলে তোমায় কথা বলতে হবে না। কি দরকার আমায় বলো, আমি ওকে বলে দেব। ইমাদ তড়িঘড়ি করে বলো, না না, আমাকে ওর সাথে কথা বলতে হবে। কলি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাইশা প্রেম করে জানো সেটা? ওর প্রেমিক আছে, দুজনে একদম মাখো প্রেম চলছে। ওরা ওদের বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে নিয়েছে, এরপরে নাম্বার নেবে। নিলে বলো, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তবে নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এবার চমকে উঠে বলল, মাইশা বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। গিয়ে দেখো মেসেজে বোধহয় অর্ধেক বিয়ে করে নিয়েছে। বুঝে না নতুন নতুন প্রেমে পড়েছে, এখন কত কি হবে। যাই হোক, ইমদাদ মাইশাকে তেমন একটা পছন্দ করে না। যদি এই কথাটা জানতে পারে তাহলে রেগে যেতে পারে। ইমাদ আতঙ্কিত গলায় বলল, আরে ভাইয়াকে কেন বলবে? ভাইয়া যেন এই সম্বন্ধে কিছু না জানে। ও নিজে প্রেম করবে তাতে সমস্যা নেই, কিন্তু আমি করলেই সমস্যা। ইমাদ কথাটা বলতে পিছন থেকে কে একজন ওর ঘাটটা চেপে ধরল। ইমাদ ব্যথায় কুকড়ে উঠে বলল, কে? ইমদাদ দাঁত পিষে বলল, তোর জম। তোর প্রেম করা বয়স হয়েছে যে তুই প্রেম করবি? আর এসব কি অসভ্যতা? রাস্তাঘাটে মেয়েদের নাম্বার চাইছিস, লজ্জা করে না? বাবাকে বলবো? ইমাদ তোত্তানো গলায় বলল, কি আজে বাজে কথা বলছো? আমি এসব কিছু করিনি। আমি তো এমনি কলির সাথে কথা বলছিলাম। কি হলো কলি, বলো আমি নাম্বার চেয়েছি? কলি মহা বিপাকে পড়ল। ইমাদ নিষেধ করেছে ইমদাদকে কথাটা বলতে, এজন্য বলতেও পারছে না, আবার মিথ্যু বলতে পারবে না। কলি অসহায়তা বোধ হয় ইমদাদ বুঝলো। ইমাদকে ঝাড়ি মেরে বলল, একদম চুপ। মিথ্যে বলা আবার? সে মিথ্যেতে কলিকেও সামিল করার চেষ্টা করছিস? আর তুই না কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলি, দুটো মেয়ের পিছু নিয়েছিস কেন? কলির সাথে তোকে কথা বলতে আমি নিষেধ করেছিলাম না? তোকে আমি বলেছিলাম না কলির আশেপাশে যেন তোকে আমি না দেখি? আর তুই কি না বাড়ি থেকে বেরিয়ে টানা 20 মিনিট কলির সাথে হাসতে হাসতে গল্প করতে করতে এলি? এর জন্য তোর কি শাস্তি প্রাপ্য? তুই নিজে ঠিক কর, যা শাস্তি দেওয়ার দিও। তবে আগে ঘাত ছাড়ো, আমার লাগছে। ইমদাদ ঘাত ছেড়ে নাক মুখ কুঁচকে বলল, পুরুষ মানুষ হয়ে এতটুকু ব্যথায় কুকড়ে যাস? আবার এই আত্মা নিয়ে এসেছিস প্রেম করতে? মেয়ের বাপের একদম খেলে তো পালাবে। যাই হোক, আর এক মুহূর্ত তুই এখানে দাঁড়াবি না, ছুটে নিজের কলেজ যা। ইমা সত্যি আর সেখানে দাঁড়ালো না, নিজের কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। ইমা সেখান থেকে চলে যেতে ইমদাদ এবারে ভ্রু কুঁচকে কলিকে উদ্দেশ্য করে বলল, তোকে আমি বলেছিলাম না ইমাদের সাথে কথা বলবি না? তুই জানিস না আমি পছন্দ করি না? কেন? একটু কথা বললে কি হবে, সমস্যা কি? তোমার বিশ্বাস নেই আমার উপরে? পরিজাতির উপর আমার বিশ্বাস নেই? আমার ভাই কোনো মেয়েকে পছন্দ করবে, আবার সেই মেয়েকে নিয়ে আমি টানাটানি করব? এসব আমার পছন্দ না। আমার পছন্দ মানে আমার পছন্দ, আমার ভাইয়ের পছন্দ মানে ভাইয়ের পছন্দ। তাই তুই ওর থেকে দূরে থাকবি। তোকে দেখলে তো যে কারোরে হৃদয় নড়ে উঠবে, সেখানে ও তো পুরুষ মানুষ। কলি এবার কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, কিসব বলছো? ও তোমার নিজের ভাই। নিজের ভাইয়ের সম্বন্ধে এসব কে বলে? নিজের ভাই হওয়ার আগেও ও পুরুষ মানুষ, আর আমি নিজেও তো পুরুষ জাতিরই অংশ। খুব ভালো করে জানি কাকে দেখলে কার কি নড়ে ওঠে। কলি এবার ভ্রু কুঁচকে সন্দেহ গলায় বলল, তা তোমার কজনকে দেখে হৃদয় নড়ে ওঠে? ইমদাদের অভিব্যক্তিতে একটু পরিবর্তন ঘটলো। স্মিতা হেসে বলল, একজনকে বারবার বউরূপে দেখে আমার হৃদয় নড়ে ওঠে। একজনকে দেখে যেমন আমার নিঃশ্বাস আটকে যেতে পারে, ঠিক তেমনি সেই একজনকে দেখেই আমার হৃদস্পন্দন গতি বেড়ে যেতে পারে। কলি ফির বলল, তাই নাকি? তাকে সেই একজন? কলি জানে তার নামটা কি, তবে ইমদাদের মুখ থেকে শুনতে ইচ্ছে করলো। ইমদাদের কলি সেই ইচ্ছেটাকে অপূর্ণ রাখলো না। কলি দেখে হালকা একটু ঝুঁকে গিয়ে বলল, তুই যে নিজের সব রূপে সর্বক্ষণ আমায় মুগ্ধ করতে পারে, সে কেবল তুই। তুই ব্যতীত না আমি কাউকে এত মনোযোগ দিয়ে দেখেছি।
নাকে আমায় তার দিকে তাকাতে বাধ্য করতে পেরেছে, আর না আমায় মুগ্ধ করতে পেরেছে। আমার অতীত, বর্তমান, সমস্তটা জুড়ে শুধুই তুই, আর ভবিষ্যতেও কেবল তুইই থাকবি, এটা ইমদাদের ওয়াদা। আজ বিকেলে মাঠে আর কলি এলো না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করলো ইমদাদ কলির আসার জন্য, তবে কলি এলো না। বারবার চোখ দুটো আশেপাশে কলিকে খুঁজে বেড়াচ্ছিল, তবে খুঁজে পাচ্ছিল না। খেলা তো এর জন্য মন বসছিল না। ফলস্বরূপ 5টা গোল খেলো বিপক্ষ দলের কাছে, আর ইমদাদ একটা গোলও দিতে পারলো না। প্রথম অর্ধেক কি 5টা গোল খেলো ইমদাদের দল, তবে বাকি অর্ধেক সময় আর খেলার ধৈর্য হলো না ইমদাদের। কে কি বললো না বললো সেদিকে বিন্দুমাত্র খেয়াল করার সময় নেই ইমদাদের। নিজের মতন করে বাড়ির পথে হাঁটা দিল। ওর পিছন পিছন সাইদ হইল। ইমদাদের ইচ্ছে করছে না এখন সাইদের সাথে কথা বলতে, তবে জানে সাইদকে কিছু বলেও লাভ হবে না। ও এখন পিছু ছাড়বে না। সাইদ নিজের মতন করেই মজা করে যাচ্ছে, ইমদাদকে খোঁচা দিচ্ছে, মস্করা করছে বিভিন্ন বিষয় নিয়ে। ইচ্ছে করে রাগানোর জন্য অনেক কিছুই বলছে, তবে ইমদাদের কোনো কিছুতে খেয়াল নেই। মাঠ থেকে ইমদাদের বাড়ি ফেরার কথা থাকলো, বাড়ি ফিরল না। সোজা গেল মাইশার বাড়ি। ইমদাদের উদ্দেশ্য কলির খোঁজ করা। মাইশার বাড়ির কাছাকাছি যেতে এতক্ষণে ইমদাদ মুখ খুলল। পাশে দাঁড়ানো সাইদকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় আদেশের সুরে বলল, দরজায় গিয়ে কলিং বেল বাজা। সাইদ ভ্রু কুঁচকে বলল, তোর হাত কি ভেঙে গেছে? ইমদাদ বিরক্তি মাখানো গলায় বলল, যা করতে বললাম চুপচাপ তাই কর। যদি দেখেছিস যে মাইশা বাদে অন্য কেউ দরজা খুলছে, তবে মাইশা ভাইয়ের খোঁজ করে সোজা ভিতরে ঢুকে যাবে। তারপর সুযোগ বুঝে মাইশাকে জিজ্ঞেস করবি যে কলি কোথায়। সাইদ ইমদাদের কথা আপত্তি জানিয়ে বলল, আমি পারবো না। মজা করবি তুই, আর কষ্ট করবো আমি? তোর যদি এতই কলির খোঁজ জানার ইচ্ছে থেকে থাকে তবে তুই যা। ইমদাদ বুঝলে এখন রাগারাগি করে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না, বরং এখন সাইদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। ইমদাদের কণ্ঠটা একটু নরম হলো। বিনয়ের সাথে সাইদকে উদ্দেশ্য করে বলল, কলিকে নিয়ে আমার বাড়িতে ঝামেলা হয়েছে। মেয়েটাকে আর আমার বাড়িতে আসতে দিচ্ছে না। আজ পুরো দিন মেয়েটার খোঁজ পাইনি। কোথায় গেছে, কি অবস্থা কিচ্ছু জানি না। একবার খোঁজ নিয়ে আয় না। আমি গেলে সবাই কথা বলার আরো সুযোগ পেয়ে যাবে। তোকে কে সন্দেহ করবে না। সাইদ কপাল কুঁচকে বলল, কেন? আমাকে কি ছেলে মনে হয় না যে আমায় সন্দেহ করবে না? কলি হয়তো কোনো সমস্যায় আছে, আমি খোঁজ নিতে পারছি না ঠিকঠাক ভাবে। মাসে একমাত্র উপায়। মুহূর্তের মাঝে সাইদের মুখটা বন্ধ হয়ে গেল। পুরো মুখ মণ্ডলে ফুটে উঠল চিন্তার ছাপ। আর আপত্তি করল না ইমদাদের কথায়। ইমদাদ একটু দূরে দাঁড়িয়ে থাকলো। সাইদ গিয়ে মাইশের বাড়ির দরজার কলিং বেল বাজালো। একটু পরে ভেতর থেকে মাইশে এসে দরজা খুলে দিল। যাক, সাইদের ভাগ্য ভালো, কষ্ট করে ভিতরে ঢুকতে হলো না। দরজার সামনে সাইদকে দাঁড়িয়ে থাকতে দেখি মাইশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? কলি কোথায় রে? তোমায় কেন বলবো? ইমদাদ পাঠিয়েছে আমার কলির খোঁজ নিতে। সাইদের বলা কথাটা বিশ্বাস হলো না মাইশার। সন্দেহ গলায় বলল, সত্যি ইমদাদ ভাই এসেছে? দেখি কোথায়, আমি দেখব। তোমায় বিশ্বাস করি না। সাইদ অনেক কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। মাইশা বাইরে উকি দিয়ে ইমদাদকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিশ্চিত হলো কলি তো ওর খালা বাড়িতে গিয়েছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা, কেন আসেনি? সেটা যদি জানতাম তবে কি আবার তোর কাছে আসতাম? দরজা লাগা। কথাটা বলে সাইদ সেখান থেকে চলে এলো। মাসা তুমুল রাগ উঠলো সাইদের উপর। ভাবলো আজ না হোক কোনো একদিন এই অপমানের প্রতিশোধ ঠিকই নেবে। সাইদের থেকে খবরটা পাওয়ার পর ইমদাদ রাস্তার দিকে হাঁটা দিল। খুব বেশিক্ষণ হাঁটতে হলো না, মিনিট 5-6 মতন হাঁটতেই কলিকে আসতে দেখলো। কলিকে দেখার সঙ্গে সঙ্গে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল যেন। কলি দেখা পেতে সাইদ তাড়াহুড়ো কণ্ঠে ইমদাদকে উদ্দেশ্য করে বলল, আমি তবে এখন বাড়ি যাই ইমদাদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা ঠেঙাবে। ইমদাদ যে কিছু বলবে সেই কথাটুকু শোনার অপেক্ষা তো সাইদ রইল না। উল্টা পথে হাঁটা দিল। ইমদাদের কাছাকাছি আসতে ইমদাদকে দেখে কলি থমকে গেল। কিছুক্ষণ হা করে ইমদাদের মুখের দিকে তাকিয়ে রইল। একবার ভাবলো হয়তো ভুল দেখছে, কিন্তু পর মুহূর্তে যখন ইমদাদ ধমকে উঠলো তখনই বুঝলো না সত্যি দেখছে। ইমদাদ ধমকের সুরে কলিকে উদ্দেশ্য করে বলল, এই সন্ধ্যাবেলা একা একা যাতায়াত করিস কোন সাহসে? তোর বাপ দাদি 14 গোষ্ঠী কি মরছে? তাতে ক্ষতি হয়ে যাবে এই ভয় তো দাদি তোকে পাড়ার মেলায় আমাদের সাথে ছাড়ে না। আর একা কোথায় ছেড়েছিল সন্ধ্যা অবধি? কোথায় বুড়ি আজ? কলি চমকে উঠে আগে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। ভাগ্য ভালো কেউ নেই। 2-1 ছোট বাচ্চা আছে, ওদের এসবে খেয়াল নেই। কলি ভয়তো গলায় বলল, আস্তে কথা বলে ইমদাদ ভাই, এখানকার সবাই পরিচিত আমাদের। ইমদাদ নির্ভয়ে চেঁচে উঠে বলল, তো কি হয়েছে? কে কি বাল ছিড়বে ইমদাদের? ছিঁড়ে দেখাক। খালার বাড়িতে কেন গিয়েছিলি? আবার গিয়েছিলি তো সেজেগুজে যাওয়ার কি আছে? পাত্রভক্ত দেখতে এসেছিল নাকি তোকে? বিয়ে করে এলি নাকি? করে বিরক্তিকর গলায় বলল, আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, সেজন্য গিয়েছিলাম। বিয়েতে গিয়েছি একটু সেজে যাব না? এমন ভাবে সেজেছিস মনে হচ্ছে তোরই বিয়ে। এমনিতে তো তুই সুন্দর, আবার আলাদা করে সাজার কি আছে? তার মধ্যে আমিও ছিলাম না। না জানি কতজন হাঁ করে তাকিয়েছিল। প্রেমের প্রস্তাব পেয়েছিস নাকি? বিয়ের প্রস্তাব পেয়েছি। সামনের শুক্রবার আমার বিয়ে। তোমায় অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম।
পরে আমার খালার বাড়ি ঠিকানা পাঠিয়ে দেব, চলে এসো। ইমদাদ চোয়াল শক্ত করে কলির দিকে তাকালো। কলি একটু ভয় হলো ইমদাদের লাল টক টক চোখ দুটো দেখে, তবে বুঝতে দিল না। ইমদাদ গম্ভীর গলায় বলল, তুই কি চাস আমার হাতে খুন হোক? কলি বুঝলো না ইমদাদের কথা, পশ্চাৎ গলায় জিজ্ঞেস করলো, মানে? যদি কখনো তোর বিয়ে ঠিক হয় তবে মনে রাখিস করলে দুটো খুন হবে। এক, যার সাথে তোর বিয়ে ঠিক হবে তাকে খুন করব। আর দুই, তুই বিয়েতে রাজি হওয়ার জন্য তোকে খুন করব। আমরা ভালোবাসা এমনই, তুই আমার না হলে আর কারোই হবি না। তোকে নিয়ে আমি খুব বেশি হিংসুটে কলি। তোকে আমি এক মুহূর্তের জন্য কারোর সাথে দেখতে পারবো না। তোর পরিচয় হবে অন্য কারো স্ত্রী, সেটা আমি কোনোদিন মানতে পারবো না। এত নিষ্ঠুর ভালোবাসা তো আমি চাই না। তোর মন মতো তো সব হবে না। আমার ভালোবাসা এমন নিষ্ঠুরই, তুই স্বেচ্ছায় গ্রহণ করলে করবি, আর স্বেচ্ছায় গ্রহণ করতে না চাইলে অনিচ্ছাতেই করতে হবে। ইমদাদ কথাটা বলে কলির হাতে থাকা বড় একটা ব্যাগের দিকে তাকে ভ্রু উঁচিয়ে বলল, ব্যাগে কি আছে? কলি ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ করার চেষ্টা করে বলল, আমার হবু শ্বশুর বাড়ি থেকে আমার জন্য কিছু কেনাকাটা করে পাঠিয়েছে বিয়ের। ইমদাদ এক ঝটকায় কলির হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। দাঁত পিষে বলল, এত শ্বাস ভালো না কলি। আমার রাগ কিন্তু তুই এখনো দেখিসনি। বাধ্য করিস না আমায় রাগ দেখাতে। কলি আলতো একটু হেসে বলল, তুমি পারবে আমায় রাগ দেখাতে? ইমদাদের কি হলো কে জানে, মুহূর্তের মাঝে সব রাগ উদা হয়ে গেল। মেয়েটাকে সুন্দর করে হাসছে, কি সরল কথাবার্তার ধরন। এই মেয়েটার উপর কি রেগে থাকা যায়? সত্যি যায় না। তুই খুব চালাক হয়ে গিয়েছিস কলি, আমার দুর্বলতার খুব ভালোভাবে আঘাত করতে জানিস। কলি এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, তোমায় চিনতে না পারলে, ঠিকঠাক বুঝতে না পারলে সারাটা জীবন কাটাবো কি করে তোমার সাথে? এবার ইমদাদও হেসে ফেলল, নিজেও পাল্টা হেসে বলল, কাটাবি তো সারাটা জীবন আমার সাথে? পারবে আমার মতো বদমেজাজি একটা মানুষের সাথে সারাটা জীবন কাটাতে? কলি আবারও আশেপাশে একবার তাকে দেখলো কেউ আছে কিনা, তেমন কাউকে দেখা যাচ্ছে না। অন্ধকারও হয়ে এসেছে অনেকটা। কলি এবার একটা দুঃসাহসিক কাজ করে বসলো। ইমদাদের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করে বলল, বলছি না কাটাবো। আমি যখন একবার কথা দিয়েছি যে তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করব, তার মানে করবো ইমদাদ ভাই। ইমদাদ শুধু হাসলো, আর কিছু বললো না। যার পথে একটা ছোট্ট দোকান পড়লো। ইমদাদ দোকানে গিয়ে কয়েকটা চকলেট কিনে এনে কলির হাতে দিল। কলি ইমদাদের হাত থেকে ব্যাগটা নিতে চাইলো, তবে ইমদাদ দিল না। ব্যাগটা খুব বেশি ভারী না, তবে তারপরে ইমদাদ দিল না। দুজনে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটা দিল। সময় তখন সকাল 10টা পার হয়ে গিয়েছে, তবে এখনো ইমদাদ ঘুম থেকে উঠেনি। আজ কলেজ যাওয়ার ইচ্ছা নেই, সেজন্য এখনো ঘুমোচ্ছে। কোথায় কি হচ্ছে ইমদাদের সেই বিষয়ে কোনো ধারণাই নেই। ইমদাদের ঘুমের মাঝে ঘরে হন্তদন্ত পায়ে ঢুকলো সাইদ। ইমদাদের নাম ধরে চেঁচাতে চেঁচাতেই ঘরে এলো। ইমদাদ ধর পেরে ঘুম থেকে উঠে বসলো। কিয়ৎক্ষণের জন্য ইমদাদের মাথা কাজ করা বন্ধ করে দিল। ইমদাদকে স্বাভাবিক হওয়ার সময়টুকু সাইদ দিল না। উদ্বিগ্ন গলায় বলল, ইমদাদ, কলি চলে যাচ্ছে জানিস তুই? মুহূর্তের মাঝে ইমদাদের ঘুম ছুটে পালালো। নিজেও পাল্টা উদ্বিগ্ন গলায় বলল, কলি চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছে? আমি তো কিছু জানি না। সকাল 10টা পর্যন্ত ঘুমোলে জানবি কি করে কোথায় কি হচ্ছে? ওর বাপ ওকে নিয়ে স্টেশনে চলে গেছে, তুই ঘুমো এখানে। ইমদাদ নিজে পাল্টায় রাগান্বিত গলায় বলল, তুই তো জেগেছিলি, স্টেশনে যাওয়ার আগে আমায় খোঁজ দিতে পারিসনি? আরে ওরা যখন স্টেশনের জন্য রওনা দিয়েছে তখন আমি জানতে পেরেছি। পরে মাইশার বাড়িতে আবার গিয়েছিলাম খোঁজ নিতে। আমি তো ভেবেছিলাম মাইশা যেহেতু জানে তুইও জানবি। আমি তো কিছু জানি না। কালকে তো কলির সাথে কত কথা হলো, ও তো আমায় কিছু বলেনি। আরে ঘাবড়াচ্ছে এর ভিতরে, চল স্টেশনে যাই। কলির সাথে একবার দেখা হলেও হতে পারে। ওরা একটু আগে বেরিয়েছে, আমি বাইক নিয়ে এসেছি। ইমদাদ তার আগে পিছে কোনো কিছু ভাবার প্রয়োজন মনে করলো না। ঘুম থেকে উঠে মুখটা অব্দি ধুলো না, না জামা কাপড় বদলালো। অমনি সাইদের সাথে বেরিয়ে গেল। আজ ভাগ্য সহায় হলো বোধহয় ইমদাদের। রাস্তায় একটু যানজট পড়লো না, খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পারলো। সাইদ বাইকটা থামাতে ইমদাদ বাইক থেকে নেমে দৌড় দিল। আজ একই দিনে দ্বিতীয়বার ইমদাদের ভাগ্য প্রসন্ন হলো। কলি দেখা পেল, তবে কলির কাছে যাওয়ার আগে খুব ভালোভাবে আশেপাশটা দেখে নিল যে কোথাও কলির বাবাকে দেখা যাচ্ছে কিনা। ইমদাদ নিজের কথা ভেবে ভয় করছে না, তবে ইমদাদের ভয় ওর জন্য কলিকে না আবার শাস্তি দেয়। তবে আশেপাশে কলির বাবাকে কোথাও দেখতে পাওয়া গেল না। ইমদাদ আর এক মুহূর্ত দেরি করলো না, ছুটে চলে গেল কলির সামনে। হুট করে ইমদাদ সামনে চলে আসায় কলি চমকালো। কিছুক্ষণ হাঁ করে ইমদাদের মুখের দিকে তাকিয়ে থাকলো। ইমদাদ হাঁপে যাওয়া গলায় বলল, আমায় না জানি কোথায় যাচ্ছিস তুই? গতকালই তো কথা বললাম একসাথে থাকার, আর আজই চলে যাচ্ছিস? কলি নিজেকে স্বাভাবিক করলো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলো। নির্জীব গলায় বলল, আমি বোধহয় আমাদের কথাটা রাখতে পারলাম না ইমদাদ ভাই। কেন, কি হয়েছে? আর হঠাৎ করে কোথায় যাচ্ছিস? মামা বাড়ি যাচ্ছি। বাবার এখানে রাখবে না আমায়? ইমদাদ রাগান্বিত ভঙ্গিতে বলল, তোর বাপকে তো আজ আমি দেখে নেব। ওর সাহস খুব বেশি বেড়ে গেছে। বাবার কোনো দোষ নেই ইমদাদ ভাই। আমি তো কারো কোনো উপকারে আসতে পারি না, বোঝা হবে এটাই তো স্বাভাবিক। আমার পেছনে টাকা নষ্ট করা অযথা।
আর তাছাড়া বাবার নতুন সংসার হয়েছে, কত দায়িত্ব বেড়েছে, কত খরচ বেড়েছে। আমি যে বোঝা হব এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বাবার কোনো দোষ দেখছি না এখানে। আসল কারণটা বল। হঠাৎ করে তো আর এই সিদ্ধান্ত হয়নি, হঠাৎ করে হয়েছে। কাল আমাদের একসাথে বাড়ি ফিরতে দেখেছিল বাবার নতুন বউ। উনি বাবাকে বলেছেন যে খালাবাড়ি যাওয়ার নাম করে নাকি আমি তোমার সাথে ঘুরতে গিয়েছিলাম। অনেক আজেবাজে কথা বলেছে। খালাকে কল করে শুনেছিল যে আমি সারাদিন ওখানে ছিলাম, তাও বিশ্বাস করেনি। গায়ে হাত তুলেছে তোর। কলি মলিন হেসে বলল, এটা তো রোজকার ব্যাপার। ইমদাদ আশেপাশে তাকে করিম সাহেবকে খোঁজার চেষ্টা করে বলল, কোথায় তোর বাপ? আজ এখানেই ওর একটা ব্যবস্থা করে যাব আমি। কলি উদ্বিগ্ন গলায় বলল, তুমি এমন কিছুই করবে না, বাবা নেই, চলে গেছে। ট্রেন আসতে একটু দেরি হবে, এজন্য আমার টিকিট কেটে দিয়ে চলে গেছে। আমার জন্য অপেক্ষা করার সময় বাবার নেই। ইমদাদ অবিশ্বাস্য গলায় বলল, একে আসলে তোর বাপ কলি? এমন কেন এই লোকটা? এমন হয় বাবারা? কলি ফের মলিন হেসে বলল, সবাই ভালো থাকতে চায় ইমদাদ ভাই, আর আমি তোকে নিয়ে ভালো থাকতে চাই। কোথাও যেতে হবে না তোকে, চল বিয়ে করব, তোকে আমার কাছে রাখবো, আমার বাড়িতে রাখবো। কলি আবারও মলিন হেসে বলল, এটা হয় না। আমরা বিয়ে করতেই পারি আজকে, তবে এতে অশান্তি আরো বাড়বে। তোমার বাড়ির লোক মেনে নেবে না। হয়তো তুমি আমার জন্য তোমার বাড়ি ছাড়বে। শেষে আমার উপরে নতুন করে একটা অপবাদ বাড়বে যে আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করেছি। এত দোষ নিয়ে বাঁচা যায় না ইমদাদ ভাই। অভিশাপও লাগবে আমাদের, আমরা ভালো থাকবো না। তার থেকে ভালো আমি এখন চলেই যাই। ইমদাদ অসহায় গলায় বলল, আর আমাদের স্বপ্ন, আমাদের ছোট্ট একটা সংসারের স্বপ্নের কি হবে কলি? আমি কি একেবারে জন্য চলে যাচ্ছি নাকি? কয়েকটা বছর যেতে দাও। তুমি আগে নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, আমাকে নিজের জীবনে একটু এগোতে দাও। আমি আগে নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলতে দাও ইমদাদ ভাই। এখনো যে আমাদের সংসারের সময় হয়নি। আমি চাই তোমার পাশে যখন সবাই আমায় দেখবে তখন যেন বলতে পারে যে আমি তোমার যোগ্য। যাস না কলি। কলি আলতো এসে বলল, আমি আসবো তো আবার। আমি একবার যখন তোমায় কথা দিয়েছি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে সারা জীবন অপেক্ষা করব। তুমি চিন্তা করো না আমায় নিয়ে, আমি ভালো থাকবো। তোমার অনুপস্থিতিতে কেউ আমার জীবনে আসতে পারবে না, তবে আমার অনুপস্থিতিতে তুমি তোমার জীবনে আমার জায়গাটুকু যত্নে রেখে দিও। কাউকে যেন আবার দিয়ে দিও না। ইমদাদ পুনরায় অসহায় গলায় বলল, আমাকে ছেড়ে তুই সত্যি চলে যাবি কলি? থেকে যাওয়ার কি কোনো উপায় নেই? আমারও কি তোকে আটকানোর কোনো অধিকার নেই? তুমি ভুল মানুষকে আটকে রাখতে চাইছো ইমদাদ ভাই। না আমার নিজের ইচ্ছের মূল্য আছে, আর না তোমার অধিকার খাটানোর অধিকার আছে। যেতে আমাকে হবে ইমদাদ ভাই। আমার কপালে যে এত ভালোবাসা হয় না। দেখা হবে তো আমাদের আবার। আমি চাই দেখা হোক। আমি চেষ্টা করব যেন আমাদের আবার দেখা হয়। তবে ভয় একটা ইমদাদ ভাই, আমি অযত্নে অভ্যস্ত। এত যত্ন আদর কি আমার কপালে সইবে? বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।